ওই তো একটা বেগুন গাছ, আমি বরং ওখানে গিয়ে লুকিয়ে পড়ি, নয়তো শয়তান জাদুকরটা টের পেলে এক্ষুনি আমাকে ধরে ফেলবে। পরি উড়ে উড়ে একটি বেগুন গাছের ফুলের মধ্যে ঢুকে পড়ল। তখনই এক শয়তান জাদুকর সেখানে এলো। কোথায় কোথায় গেল পরীটা? না না, ওকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। একমাত্র ওকে ধরতে পারলেই আমার এতদিনের সাধনা পূর্ণ হবে। কিন্তু পরীটা গেল কোথায়? জাদুকর সেখান থেকে চলে গেল। তখনই মিলি নামের একটি মেয়ে সেখানে এলো। আরে এ আমি কে দেখছি? এতদিনে আমার বেগুন গাছে ফুল এসেছে, তাহলে তো অল্প দিনে গাছে বেগুনও ধরবে। এই যে নবাবজাদি, এখানে বসে বসে কি করা হচ্ছে? মামি দেখো, আমার বেগুন গাছে কি সুন্দর ফুল হয়েছে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, যেমন মামা তার তেমনি ভাগ্নি। আজই আমি এই গাছটি উপড়ে ফেলবো। না না মামি, তুমি গাছটা উপড়ে ফেলো না, কত শখ করে আমি গাছটা লাগিয়েছি। তুমি বলো আমায় কেন ডাকছিলে? বেলা তো অনেক হলো, একটু পর তো আমার মেয়ে ঘুম থেকে উঠবে। ওর জন্য নাস্তা পানি কিছু বানিয়েছিস? একদম ভুলে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি মামি। ভুলে গেছিস তাই না? তোর বাপ মা তো মরে গিয়ে ভুলে গেছে আর চাপিয়ে দিয়ে গেছে আমাদের ঘাড়ে। কই, আমরা তো ভুলতে পারছি না। উফ মামি, লাগছে তো। লাগার জন্যই তো দিয়েছি, যত ব্যথা পাবি তত মাথায় ঢুকবে। আর হ্যাঁ, আর একটা কথা, মামা এলেই আবার আমার নামে বিষ ঢালিস না। না না মামি, এসব তুমি কি বলছো? আমি মামাকে কিচ্ছু বলবো না। কথাটা যেন মনে থাকে। টুপুওয়ালা, তুমি কেন এত তাড়াতাড়ি আমার মা বাবাকে কেড়ে নিলে? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। মিলিকে দেখে বেগুন গাছে থাকা পরীটির ভীষণ মায়া হলো। আহারে, কি সুন্দর ফুটফুটে একটি মেয়ে, আর তার মনে কত দুঃখ। আমাকে ওর জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু এখন আমি এখান থেকে বের হলে তো ওই জাদুকর আমাকে ধরে নিয়ে যাবে। এখন তো আমি কিচ্ছু করতে পারবো না। মিলি যখন সেখানে বসেছিল, সেলিনা আবারও এসে মিলির কান টেনে ধরলো। এই যে নবাবজাদি, এখনো এখানে বসে আছিস? ঘরে বুঝি তোর মন টেকে না? চল চল বলছি আমার সাথে। উফ মামি, আস্তে, আমার লাগছে তো। মিলির কোনো কথা না শুনেই সেলিনা মিলির কান টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। তখনই মিলির মামা জামাল সেখানে এলো। এ কি, তুমি মেয়েটার কান টানছো কেন? মেয়েটা তো ব্যথা পাচ্ছে। না মানে আমি তো আসলে। আমতা আমতা করছো কেন? ঠিক করে বলো, কি হয়েছে? আরে মামা, মামি তো আমাকে আদর করে কান টেনে ধরেছে, তাই না মামি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি কি ভাবলে আমি তোমার ভাগ্নিকে মারছি? কি যে বলো না মামি, তুমি নাকি আবার আমাকে মারবে? তো মানে? হয়েছে হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজ তো মাসের 1 তারিখ। মিলির দাদু বাড়ি থেকে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, এই তো সেই টাকা। তোমার হাতে থাকলে তো তুমি আবার খরচ করে ফেলবে, তাই আমি বরং টাকাটা গুছিয়ে রাখি। হ্যাঁ মামি, তুমি রাখো। দেখ মিলি, তোর চাচা এবার তোর জন্য একটা সুন্দর জামাও পাঠিয়েছে। জালাল যখনই মিলির দিকে ব্যাগটা এগিয়ে দিল, তখনই সেখানে জামালের ছোট মেয়ে টিয়া এসে ব্যাগটা কেড়ে নিল। কই দেখি দেখি, কি জামা পাঠালো মিলির চাচা? বাহ, সুন্দর তো। দেখো মা, এই জামাটা ওর থেকে আমাকে বেশি মানাবে না? হ্যাঁ তাই তো। তোমরা কি যাতা বলছো? মিলির চাচা এটা মিলির জন্য পাঠিয়েছে। তাতে কি হয়েছে মামা? সত্যি তো, এটা আমার থেকে টিয়াকেই বেশি মানাবে। নে বোন, এটা আমি তোকে দিলাম। তোর যা ইচ্ছা তাই কর, আমি কিছু জানি না। দেখলে তো মা, মিলি কেমন ভাব করছে, মনে হচ্ছে আমাকে দয়া দক্ষিণা করলো। কি যাতা বলছিস বোন? যা বলছি ঠিকই বলছি। ছাড় তো ওর কথা, আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আর আমাদেরকেই কথা শোনাচ্ছে। তা যা বলেছ, ওর চাচা যে কয়টা টাকা পাঠায় তাতে কি আর হয়? ও যা গান্ডে পিন্ডে গেলে। কি যাতা বলছিস বোন? ওই তো সকালে 2টো রুটি আর রাতে 2 মুঠো ভাত, এছাড়া আর আমি কি এমন খাই? দেখেছো মা, কেমন মুখে মুখে কথা বলছে? যত বড় মুখ নয় তত বড় কথা। ছাড়ো তো মা, দেখবে বাবা এলেই ও আবার আমাদের নামে নালিশ করবে। জানি না ও কি মন্ত্র দিয়ে বাবাকে বশ করেছে। ঠিক বলেছিস, তবে তুই কোনো চিন্তা করিস না, ও
ওর চাচার টাকা আমি তোর বাবাকে দেব না। ওই টাকা গুছিয়ে আমি তোকে গয়না বানিয়ে দেব। তোর বাবার তো আর ওইদিকে খেয়াল নেই, তাই যা করার আমাকেই করতে হবে। সত্যি আমায় গয়না বানিয়ে দেবে মা? হ্যাঁ মা, এবার চল তো ঘরে। আরে এই যে নবাবজাদি, আপনি এবার রান্নাঘরে যান, নইলে দুপুরে কপালে ভাত জুটবে না কিন্তু। এই তো মামি, এক্ষুনি যাচ্ছি। ঠিক হয়েছে, যা গরম পড়েছে, যা রান্না করে, তখন বুঝবি আমাকে দয়া করার কি জ্বালা। চলো মা, ঘরে যাই। পরদিন সকাল হতেই মিলি আবারও মন খারাপ করে উঠোনের বেগুন গাছের সামনে গিয়ে বসলো। আরে এই তো মেয়েটা, কি সুন্দর মুখ, তবে চোখ দুটো এমন জলজল করছে কেন? আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? বাবা মা মারা যাওয়ার পর যে মামিকে আমি মায়ের মতো আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে দিনরাত কথা শোনায়। যে বোনকে আপন করে নিতে চেয়েছি, সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর কতদিন আমাকে নরক যন্ত্রণা সইতে হবে? এই বলে মিলি কাঁদতে লাগলো। পরি আর নিজেকে সামলাতে পারলো না। পরি সামনে এলো। একে আমি কি দেখছি? পরি? সত্যিকারের পরি? না না, আমি বোধহয় ভুল দেখছি। না না, তুমি যা দেখছো একদম সত্যি, আমি সত্যিকারের পরি। কিন্তু তুমি এখানে এলে কি করে? আসলে এক শয়তান জাদুকর তার সাধনা করার জন্য আমাকে বন্দি করতে চেয়েছিল, আর তার হাত থেকে বাঁচার জন্যই আমি তোমার বেগুন গাছে ঢুকে পড়েছিলাম। সে কি? তাহলে তুমি বেরিয়ে এলে কেন? ওই জাদুকর যদি আবার চলে আসে? না মিলি, ও আর আসবে না, কারণ অমাবস্যার রাত পেরিয়ে গেছে। ওর শক্তি আমার উপরে আর কাজ করবে না। ও আচ্ছা, তাহলে এবার তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও। হ্যাঁ, ফিরে তো আমি যাবই, তবে তার আগে তোমার মামি আর তোমার মামাতো বোনকে শিক্ষা দিয়েই যাব। আমার মামি আর মামাতো বোনের কথা তুমি কি করে জানলে? তুমি যখন বেগুন গাছের কাছে বসে কাঁদছিলে, আমি তখন সব শুনেছি, তাই তো আমি ঠিক করেছি ওদেরকে আমি শিক্ষা দেবই দেব। না না, তুমি ওদের কোনো ক্ষতি করো না, শত হলেও ওরা তো আমার আপনজন। না মিলি, তুমি ওদেরকে আপনজন ভাবলেও ওরা তোমাকে মোটেও আপনজন ভাবে না। তবুও দয়া করে তুমি ওদের কোনো ক্ষতি করো না। মিলি আর পরি যখন কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেলিনা চলে আসলো। সেলিনার কথা শুনে পরি আবারও বেগুন গাছের মধ্যে ঢুকে পড়লো। এই যে নবাবজাদি, সকাল সকাল কার সাথে এত কথা বলা হচ্ছে? কই মামি, কেউ তো নেই। বললেই হলো, তা তোর মরা মা এসেছিল নাকি? সত্যি করে বল, কে এসেছিল, নইলে কিন্তু এক্ষুনি চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। সেলিনা যখনই মিলির চুলে হাত দিল, তখনই পরি তার জাদু শক্তি দিয়ে সেলিনার হাত ভেঙে ফেললো। ওরে বাবা, মরে গেলাম, হাতটা বুঝি ভেঙে গেল। কি হয়েছে মা, তুমি এমন চেঁচাচ্ছ কেন? এই নবাবজাদির চুলে হাত দিতেই আমার হাতটা কেমন ভেঙে গেল। কি, ওর এত বড় সাহস তোমার হাত ভেঙে দিয়েছে? দাঁড়াও, আজ আমি ওকে দেখাচ্ছি মজা। খবরদার খবরদার টিয়া, আমার গায়ে হাত তুলবি না, নইলে কিন্তু। কি বললি তুই? দেখেছ মা, আমাকে কেমন শাসাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোর ভালোর জন্যই বলছি টিয়া, আমার গায়ে হাত তুলিস না। কেন, কি করবি তোর গায়ে হাত তুললে? এই তো আমি তোর গায়ে হাত তুলছি, দেখি তুই কি করিস। আরে বাবা, আমার হাতটাও বুঝি ভেঙে গেল। মা, এই মেয়ে নির্ঘাত জাদু জানে, ব্যথায় মরে গেলাম। আমি তো তোকে নিষেধ করলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। দেখি হাতটা। খবরদার মিলি, তুই আমার গায়ে হাত দিবি না, বলা তো যায় না তুই আবার আমাকে মেরে ফেলবি। কি হয়েছে বেলি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? ওই তো মিলির মামা এসেছে, আজকে তাকে সবটা বলতেই হবে। ওই যে ভাগ্নি দরদি মামা চলে এসেছে। কি আর হবে, আমরা তোমার ভাগ্নিকে মারছিলাম, উল্টো আমাদেরই হাত ভেঙে গেছে। এ কি, আমি এমন সত্যি কথা বলছি কি করে? কি কি বললে তুমি? মারবো না তো কি করব? সকাল সকাল কাজ না করে ওর কেন এত টই টই করে বেড়ানো? কাজগুলো কি ওর মরা মা এসে করে দেবে? হায় হায়, এইসব আমি কি বলছি? কি বললি তুই? তার মানে বাড়ির সব কাজ তোরা মিলিকে দিয়ে করাস? না না মামা। কি এমন নানা করছিস? যা সত্যি তাই তো বলছি, থাকছিস পড়ছিস আর কাজ করবি না? সেলিনা নিজের মুখ চেপে ধরলো, তবুও তার সত্যি কথা যেন মুখ থেকে বেরিয়ে আসতে চাইছে। শুধু তাই নাকি? বলো মা, ওর চাচার পাঠানো টাকা দিয়ে তুমি আমার গয়না বানিয়ে দেবে,
এইসব আমি কি বলছি? আমার মুখ থেকে এমন সত্যি কথা বেরিয়ে যাচ্ছে কেন? টিয়া আর সেলিনার কথা শুনে জামাল অনেক রেগে গেল। চুপ, একদম চুপ। আজ আমার নিজেরই লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে। ভালোই হয়েছে তোর হাতটা ভেঙে গিয়ে, হাত আজকে আমি নিজেই ভেঙে দিতাম। মামা, তুমি শুধু শুধু ওকে মারলে কেন? মা, ওদের জন্য মায়া করিস না, ওরা যে খুব নির্দয়। আর এই যে সেলিনা, তুমি এতদিন বলতে মিলিকে তোমার মেয়ের মতো দেখো, এই তার নমুনা। আজ যা হয়েছে ভালোই হয়েছে। এতই যেহেতু তোমাদের ক্ষোভ, আগেই বলতে মিলিকে আমি ওর চাচার কাছে পাঠিয়ে দিতাম। পাঠিয়ে দিলে কি আর বিনা বেতনে কাজের লোক পেতাম? আর মাসে মাসে ওর চাচার পাঠানো টাকা সেটাই বা কে দিত? আজ আমার কি হলো? মুখ দিয়ে এমন সত্যি কথা বের হয়ে আসছে কেন? ছি ছি, তুমি এত পাষাণ্ড! সামান্য কিছু টাকার জন্য তুমি এত নিচে নেমেছো? বেশ, আজই তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ থেকে আমার বাড়িতে তোমাদের কোনো আশ্রয় নেই। কি বলছো তুমি? ওই এতিমটার জন্য আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? না না মামা, তুমি এই কাজ ভুলেও করো না। আমার যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন এমন করছো? তাছাড়া বিশ্বাস করো, কাজ করতে আমার একটুও কষ্ট হয় না। দয়া করে তুমি আমার জন্য মামিদেরকে তাড়িয়ে দিও না। আমি বরং চলে যাচ্ছি। দেখলে তো, যে মেয়েটাকে তোমরা এতদিন এত কষ্ট দিয়েছো, সেই আজ তোমাদের জন্য আমার কাছে ভিক্ষা চাচ্ছে। মিলির কথা শুনে সেলিনা ও টিয়া নিজেদের ভুল বুঝতে পারলো। আমাকে তুমি ক্ষমা করে দাও। টাকা ও ক্ষমতার লোভে আমার হিতাহিত জ্ঞান ছিল না। দয়া করে তুমি আমায় তাড়িয়ে দিও না। হ্যাঁ বাবা, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে তুমি আমাদের তাড়িয়ে দিও না। আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় তোমরা মিলির কাছে চাও। একমাত্র ও চাইলে তোমরা এই বাড়িতে আশ্রয় পাবে। আমায় তুই ক্ষমা করে দে মা। না বুঝে আমি তোর উপর অনেক অন্যায় করেছি, কিন্তু আর না। আজ থেকে তুই আমার বড় মেয়ে আর টিয়া ছোট। ছি ছি মামি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় আর লজ্জা দিও না। মামুরে যাওয়ার পর থেকে তোমাকেই তো আমি মা ভেবেছি। হ্যাঁ বড় আপু, আমাকেও তুই ক্ষমা করে দে। বড় আপুর কাছে ক্ষমা চাইতে আছে নাকি? সাথে সাথে সেলিনা ও টিয়ার ভাঙা হাত ঠিক হয়ে গেল। একই, আমার হাত ঠিক হয়ে গেছে। আরে তাই তো, আমার হাতও তো ঠিক হয়ে গেছে। বুঝেছি, যা হয়েছিল তা হয়তো উপরওয়ালারই নির্দেশ। সেলিনা মিলিকে জড়িয়ে ধরলো। আমার কাজ শেষ, এখন আমাকে ফিরে যেতে হবে পরীর রাজ্যে। পরী বেগুন গাছ থেকে বেরিয়ে আকাশে উড়ে গেল। আর মিলিও সেটা দূর থেকে দেখে পরীকে মনে মনে ধন্যবাদ জানালো।